হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রত্যেক দিনের মতো আমি আজকে আমার লাইভ ট্রেডিং সেশনের প্র্যাকটিসের জন্য ওয়াচ লিস্টের মধ্যে দুটি স্টক বেছে নিয়েছি। এবং এই স্টক কেন বেছে নিয়েছি, এই স্টকের মধ্যে কোথায় আমি এন্ট্রি নেব বা কোথায় আমি এক্সিট করব, সব কিছুই ইন ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং তার সাথে সাথে তোমাদের সাথে মার্কেটের বর্তমান সিচুয়েশন নিয়েও আমি কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আর আজকের এই আলোচনার মধ্যে রয়েছে মার্কেটের জন্য একটি গুড নিউজ, যেটি ট্রেডারদের জন্য এবং ইনভেস্টরদের জন্য রয়েছে একটি ব্যাড নিউজ, যেটি আমি আজকে একটু আগেই জানতে পেরেছি এবং সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই পুরো ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখো, এখান থেকে দেখে তোমরা অনেক কিছু শিখতেও জানতে পারবে। এই প্রসঙ্গে ট্রেডার্স, আমি একটি কথা তোমাদেরকে মনে পড়িয়ে দেবো যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার বলে দেওয়া কোনো স্টকের উপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট তোমরা করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করো এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্টের মতো বড় পদক্ষেপ নিতে পারো। ট্রেডার্স, এবারে আমরা চলে আসবো আমাদের মূল আলোচনায়। দেখে নেওয়া যাক আমাদের ল্যাপটপ স্ক্রিনে বর্তমান মার্কেটের কি সিচুয়েশন। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করে দেখি যে মার্কেটে বেশ কয়েকদিন ধরেই একটি আনসার্টেনিটি কাজ করছে, অর্থাৎ মার্কেটের মধ্যে কনফিউশন লেভেল কিন্তু আস্তে আস্তে আবার ক্রিয়েট হচ্ছে। এর ফলে মার্কেটের মোমেন্টাম ঠিকঠাকভাবে ধরা যাচ্ছে না, কোন দিকে এর ট্রেন্ড রয়েছে সেটাও ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমি একটি নিউজ যেটা সংগ্রহ করেছি সেটি হচ্ছে ভারতের সিপিআই, অর্থাৎ ইনফ্লেশন রেট বলে যাকে আমরা চিনে থাকি বা জেনে থাকি, সেই ইনফ্লেশন রেট আমরা জানতে পেরেছি। বর্তমানে ভারতবর্ষের যে ইনফ্লেশন রেট সেটি হচ্ছে 4.75, যেটি 12 জুন অর্থাৎ গতকালকে রিলিজ করেছে। এক্সপেকটেশন ছিল 4.90, সেখান থেকে কিন্তু অনেকটা কম এর অ্যাকচুয়াল ইনফ্লেশন রেট আমাদের ধরা পড়েছে। এটি একটি যেমন গুড নিউজ মার্কেটের ক্ষেত্রে। এর ফলে কি হবে, আজকের লাইভ ট্রেডিং সেশন শুরু হওয়ার সাথে সাথে কিছুটা গ্যাপ আপে ওপেন হবে, যেটা আমি দেখতে পাচ্ছি বর্তমানে গিফট নিফটি বা এসজিএক্স নিফটির রিফ্লেকশনে। এবং তার সাথে সাথে ডাউ জোন্স, ন্যাসড্যাক এবং SP 500 সব কিছুই কিন্তু পজিটিভ রয়েছে, যেহেতু তাদেরও আমেরিকাতেও কিন্তু ইনফ্লেশন রেটের ডিক্লারেশন হয়ে গেছে। এর সাথে সাথে যে একটি ব্যাড নিউজ তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, যেটি সম্পূর্ণরূপে ইনভেস্টরদের জন্য আমার মনে হচ্ছে, সেটি হচ্ছে মার্কেটে একটি বড় ক্র্যাশ। হ্যাঁ, আমি আবার রিপিট করছি, মার্কেটে একটি বড় ক্র্যাশ হতে চলেছে, প্রায় 85%-এর ওপরে। এবং এই ক্র্যাশ কিন্তু ডাইরেক্টলি আমাদের মার্কেটের জন্য নয়, এই ক্র্যাশ হচ্ছে আমেরিকান মার্কেটের জন্য। এবং এই ক্র্যাশের যে প্রেডিকশন করেছেন, যিনি জানাচ্ছেন, তিনি আমেরিকার একজন বিখ্যাত ইকোনমিস্ট এবং মার্কেটের অ্যানালিস্টও বলা যেতে পারে। উনি ভবিষ্যতের জন্য অনেক কিছু বলেন এবং অতীতে ওনার পাস রেকর্ড রয়েছে, যার উপর ভিত্তি করেই কিন্তু ভবিষ্যতের কথাগুলোর উপর জোর দেওয়া হয় বা বিশ্বাসযোগ্যতা বলে মনে হয়। উনি হচ্ছেন হ্যারি ডেন্ট। আমরা দেখেছি যে হ্যারি ডেন্ট এর আগেও অনেক রকম প্রেডিকশন করেছিলেন, যেগুলো কিন্তু বর্তমানে এসে ভবিষ্যতের গল্প মিলে যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি জানাচ্ছেন যে 2025-এর মাঝামাঝি সময় আমেরিকান মার্কেটের মধ্যে প্রায় 86% ক্র্যাশ আসবে, যেটিকে বাবল ব্লাস্ট বলা হয়। অর্থাৎ মার্কেটের যে তেজি দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা বাবল তৈরি করছে এবং হঠাৎ করে যেমন জল ভর্তি বেলুনের মধ্যে বা কোনো একটি বেলুনকে ফোলানোর পর সে বেলুনের মধ্যে যদি পিন দিয়ে খোঁচা দেওয়া হয় তাহলে বেলুন যেরকম ফেটে ওঠে, ঠিক এরকম মার্কেটের মধ্যে কিন্তু একটা ব্লাস্ট আসতে পারে। এবং ইউএস মার্কেটের ওপরে আমাদের বাকি যে সমস্ত বিভিন্ন মার্কেট রয়েছে সব কিন্তু ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ডিপেন্ড করে। এবং ইউএস মার্কেটের সাথে সাথে কিন্তু আমাদের ভারতবর্ষের মার্কেটেও তার একটা ব্যাপক ইম্প্যাক্ট পড়বে এবং তার ফলে কিন্তু আমাদের মার্কেটেও একটা বড় ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেরকম অতীতেও আমরা দেখেছিলাম যে লেমন ব্রাদারের যে ইস্যু এসেছিল 2008 সালে, সরাসরি আমেরিকান মার্কেটের এর প্রভাব পড়লেও পরোক্ষভাবে ভারতীয় মার্কেটে পড়ে এবং প্রায় 50%-এর কাছাকাছি মার্কেটে কারেকশন আসে। তোমরা যারা অনেক পুরনো ট্রেডার আমার এই ভিডিও দেখছো বা দেখছেন, অনেক আগে থেকে এর সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু খুব ভালোভাবে ব্যাপারটিকে রিলেট করা পারছেন। 2008 সালে আমাদের ইন্ডিয়ান মার্কেটে মোর দ্যান 50% কারেকশান এসেছিল, কিন্তু এগুলো সাময়িক। ধীরে ধীরে মার্কেট পুনরায় তার আবার সেই যে হাই ছিল সেই হাই ক্রস করে নতুন হাই তৈরি করেছে, তারও ওপরে এসে এখন বর্তমানে ট্রেড করছে। 2008-এর পরে আমরা বড় ক্র্যাশ 2020 সালে দেখেছিলাম, যখন করোনার মতো বড় মহামারী হয়েছিল। এবং পরবর্তীতে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু 23,000-এর গণ্ডি ছাড়িয়ে নিফটি 50 ছুটে চলেছে। সুতরাং আগামী দিনে কি ঘটবে সেটা তো একটা বড়
আলোচনার বিষয়, ভবিষ্যতে আমরা অনেক কিছুই দেখতে পাবো এরকম উথাল পাতাল। কিন্তু তার আগে আমাদের যেটা মেন ব্যাপার সেটি হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমানে মার্কেট দাঁড়িয়ে রয়েছে 23,322 টাকা 95, মানে 23,323 টাকায়। এখান থেকে কালকের মার্কেট আমার ধারণা পজিটিভ ওপেন আপ করবে, যেহেতু ইনফ্লেশন রেটের একটি ভালো খবর এসছে। এর ফলে মার্কেট যদি 23,400 গন্ডি পার করে সাস্টেন করে, তাহলে কিন্তু মার্কেটে একটা ছোট্ট সাময়িক সময়ের জন্য কিন্তু বুলিশ ট্রেন্ড লক্ষ্য করা যেতে পারে, শুধুমাত্র কালকের জন্য বা এই সপ্তাহের জন্য। তারপর আস্তে আস্তে মার্কেট কোন দিকে যাবে, যেহেতু ট্রেন্ড নির্ধারিতভাবে বোঝা যাচ্ছে না, সুতরাং এই সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু কনফিউশন আবার পুনরায় ফিরে আসছে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ট্রেডার্স আমি দুটি স্টক মূলত বেছে নিয়েছি আজকের ট্রেডিং সেশনে, লাইভ ট্রেডিংয়ে প্র্যাকটিসের জন্য এবং ওয়াচ লিস্টে রেখে সেগুলোকে ওয়াচ করার জন্য। এই দুটি স্টক কি? এই দুটি স্টকের প্রত্যেকটি আমি তোমাদের সাথে প্রিভিয়াস কোনো না কোনো ভিডিওতে শেয়ার করেছিলাম। তার মধ্যে প্রথম যে স্টক সেটি হচ্ছে মাদারসন সুমি। মাদারসন সুমি যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি যে যখন এই স্টক এই 123-এর রেঞ্জে, তোমরা যদি 15 এপ্রিলের ভিডিও ফলো করো, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, যদি দেখবে সেখানে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যখন 123 টাকা 30 পয়সার উপরে ট্রেড করবে আমরা এখানে কিন্তু এনগেজ করব আমাদের ট্রেড। এবং আমি কিন্তু এন্ট্রি নিয়েও ছিলাম। এন্ট্রি নেওয়ার পর কিছুদিন এখানে হোল্ড করে ওই আমাদের যেটা স্ট্র্যাটেজি থাকে 5-6%-এর মধ্যে সীমাবদ্ধ থেকে বেরিয়ে যাওয়া, সেই সীমাবদ্ধর মধ্যে থেকে কিন্তু আমি বেরিয়ে গেছিলাম। কিন্তু যদি ভালো করে ফলো করে দেখো, বর্তমানে স্টক দাঁড়িয়ে রয়েছে 165 টাকা 85 পয়সার, যে এর বর্তমান প্রাইস হাই বানিয়েছিল 167 টাকা 10 পয়সায়। আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু আমি এই হাইয়ের ওপরে যখন ক্লোজিং দেবে, এই স্টক মূলত আজকে বেছে নেওয়ার কারণ হচ্ছে মাদার ক্যান্ডেল এবং বেবি ক্যান্ডেলের ফরমেশন, অর্থাৎ ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করেছে, ভোলাটিলিটি কমপ্লেক্স হচ্ছে এবং 167 টাকা 10 পয়সার ওপরে যখন হেলদি ক্লোজ দেবে তখন কিন্তু আমি আমার ট্রেড ইনিশিয়েট করার চিন্তাভাবনা করব। এবং যথারীতি আগের মতোই এই যেরকম 6%-এর আমি মোস্ট প্রবাবলি 8 থেকে 10 দিন হোল্ড করেছিলাম, তারপরে 6%-এর কাছাকাছি পজিটিভ মোমেন্টাম নিয়ে আমি কিন্তু প্রফিট বুক করে নিই। সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের এতটা ধৈর্য থাকে না যে 2 মাস ধরে এরকমভাবে আমরা হোল্ড করব বা শর্ট টার্ম ট্রেডিংয়ের মতো একে পজিশনাল নিয়ে বসে থাকবো। এক্ষেত্রে আজকের আমার যে ট্রেড প্ল্যান সেটি হচ্ছে, যেহেতু 167 টাকা 10 পয়সার খুব কাছাকাছি রয়েছে এবং যখন এই মাদার ক্যান্ডেলের হাই ক্লোজ ক্রস করে একটি হেলদি ক্লোজ দেবে তখন কিন্তু আমার ট্রেড এক্সিকিউট করার চিন্তাভাবনা রয়েছে। পরবর্তী স্টক যেটি আমি তোমাদের জন্য বেছে নিয়েছি সেটিও আমি বিগত কয়েকদিন আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটি হচ্ছে অশোক লেল্যান্ড। অশোক লেল্যান্ডের ক্ষেত্রেও সেই একই কথা, এখানে কিন্তু কোনো মাদার ক্যান্ডেল বা ইনসাইড বার ক্যান্ডেল নয়। এটি শুধুমাত্র বেছে নেওয়ার একটি কারণ, যদি আমরা মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে এটিকে একবার পুনরায় দেখি তাহলে কিন্তু আমাদের যে চিন্তাভাবনা সেই রিফ্লেকশনটা পরিষ্কারভাবে তোমাদের সামনে ফুটে উঠবে। দেখো, আমি যখন তোমাদের সাথে সেকেন্ড মের ভিডিওতে এই স্টক নিয়ে আলোচনা করি তখন জানিয়েছিলাম যে 166 টাকা 35 পয়সায় এই যে অল টাইম হাই দীর্ঘ বছরের পর একটি ব্রেকআউট দিচ্ছে এবং বেশ কিছু মাস ধরে এখানে কনসলিডেট করার পরে 191 টাকা 50 পয়সার লেভেলে পুনরায় ব্রেকআউট দিচ্ছিল এবং সেখান থেকে কিন্তু বর্তমানে স্টক দাঁড়িয়ে রয়েছে 238 টাকা 5 পয়সায়। লাস্ট যে হাই অ্যান্ড হাই বানিয়েছিল 241 টাকা 50-এ। এবার যদি আমরা এই স্টকের মধ্যে ট্রেড প্ল্যান করি তাহলে আমরা কি প্ল্যান করব সেটা কিন্তু ডে ফ্রেমওয়ার্কের মধ্যে দেখব। এই যে টপ ডাউন অ্যাপ্রোচ, অর্থাৎ বড় লেভেল থেকে বড় টাইম ফ্রেম থেকে দেখতে দেখতে আস্তে আস্তে নিচের টাইম ফ্রেমে এসে আমাদের ট্রেড এক্সিকিউট করার প্ল্যান করা, এই অ্যাপ্রোচ কিন্তু সবসময় বজায় রাখতে হবে। এবং সর্বোপরি এখানে একটি কথা আমি পুরো এই অ্যানালিসিসটা করে নেওয়ার পরে তোমাদেরকে আরো ইন ডিটেলসে কিছু জিনিস বলতে চাইছি, যা বলবো পার্টিকুলার এই স্টকের ক্ষেত্রে যে রেঞ্জ মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে, যদি ভালোভাবে লক্ষ্য করা যায় যে এখান থেকে যে বটম বানিয়েছিল, আমরা যদি এই বটম ধরি এবং এই বটম নিয়ে যদি এর ওপরে ব্রেকআউট লেভেলে একে বসিয়ে দিই তাহলে কিন্তু এখান থেকে আমাদের যে নির্ধারিত রেঞ্জ সেই রেঞ্জ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে অলমোস্ট 293 কি 300 কাছাকাছি একটি কিন্তু এর যে মোমেন্ট টার্গেট, সেই টার্গেট কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি। কিন্তু সেটা পুরোপুরি পজিশনাল ট্রেডিং বা শর্ট টার্ম ট্রেডিং হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। আর আরেকটি বিষয় যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম সেটি হচ্ছে যে স্টক সিলেকশন। আমাদের এখন বর্তমানে এই যে স্টকের এন্ট্রি পয়েন্ট হচ্ছে
241.50 টাকা ওপরে যখন হেলদি ক্যান্ডেল ক্লোজ করবে, ক্লোজিংয়ে যখন যাবে, দিনের শেষে যখন এটা দেখা যাবে ক্লোজ হতে চলেছে, আমি কিন্তু এখানে এন্ট্রি নেব। কেন নেব? দীর্ঘদিন ধরে যখন এটি কনসলিডেট করে, তারপরে একটি 4 তারিখের রেজাল্টের জন্য সমস্ত স্টকই পড়েছিল, এই স্টকও পড়েছিল, এবং সেই স্টক কিন্তু পুনরায় যেহেতু একটি ভালো ট্রেন্ডের মধ্যে ছিল, আপ ট্রেন্ডের মধ্যে ছিল, দেখো খুব শীঘ্রই এটি কিন্তু ওই যে ফেজ, সেই ফেজ ক্রস করে ওপর দিকে চলে এসেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যখনই এখানে আমার ট্রেড ইনিশিয়েট করবে, আমি এখান থেকে টার্গেট নেব আমাদের নর্মাল সুইং ট্রেডিংয়ের নিয়ম অনুযায়ী 5 থেকে 6%। কিন্তু যদি এটিকে পজিশনাল ট্রেড বা শর্ট টার্ম ট্রেডে পরিণত করতে আমি চাই, বা আমি যদি সেই সময় দেখি যে হ্যাঁ এর মধ্যে ভালো মোমেন্টাম কন্টিনিউয়াস হচ্ছে এবং বেশি লম্বা সময় অপেক্ষা করতে হবে না, তাহলে কিন্তু আমার টার্গেট থাকবে প্রায় 300 মতো, যেটি এখানে আমরা নির্ধারণ করে দেখতেই পাচ্ছি। এটা এতক্ষণ আমি আমার পুরো ট্রেড প্ল্যান তোমাদের সাথে শেয়ার করলাম, এবং মার্কেটের একটি গুড নিউজ এবং একটি ব্যাড নিউজও তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কি করণীয়, বা আমরা কি করতে চাইছি, বা আমি কোন রাস্তায় হাঁটছি, সব কিছু তোমাদের সাথে যেমন বললাম। পুরো ভিডিওটা দেখার পর তোমাদের যদি মনে হয় যে না এই ভিডিও থেকে কিছুটা অর্দি রয়েছে এবং কিছুটা শেখার জিনিস রয়েছে, তাহলে অবশ্যই একটি করে লাইক করো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দিলেই তোমরা কিন্তু তৎক্ষণাৎ ভিডিওটি দেখতে পাবে এবং শিখতে পারবে ও জানতে পারবে। আর বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার সুযোগ করে দাও। একটি কথা তোমাদেরকে আমি অবশ্যই বলবো যে স্টক সিলেকশন, আমাদের যে টোটাল স্ট্র্যাটেজি, সুইং ট্রেডিং বলি বা পজিশনাল ট্রেডিং বলি বা শর্ট টার্ম ট্রেডিং বলি, যাই বলি না কেন, এখানে যে স্ট্র্যাটেজি আমি প্রথম ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ভিডিওতে আমি কি বলেছিলাম যে আমাদের একটা সঠিক স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, এবং স্ট্র্যাটেজির প্রথম ধাপ হচ্ছে সঠিক স্টক সিলেকশন করা। সঠিক স্টক যখন সিলেকশন হবে, যেমনটা আমরা দেখলাম মাদারসান সুমির ক্ষেত্রে, বা আগেও বিভিন্ন স্টকের ক্ষেত্রে দেখেছি, ইভেন অশোক লেল্যান্ডের ক্ষেত্রেও যেটা আমরা দেখতে পাচ্ছি, যে স্টক সিলেকশন সঠিক এন্ট্রি প্ল্যান করো, এবং সেই এন্ট্রি প্ল্যান করার পরে যদি কিছুদিন তোমাদেরকে ওই স্টকের মধ্যে পজিশন তৈরি করে বসে থাকতে পারো ধৈর্য ধরে, এবং অতিরিক্ত লোভ যদি না করো, তাহলে কিন্তু ভালোভাবে অ্যানালিসিস তোমরা নিজেরা করার পরে সেখান থেকে ভালো একটি রেজাল্ট তোমরা গেইন করতে পারবে। আমি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি ফলো করে থাকি, সঠিক স্টক আমি নির্ধারণ করার চেষ্টা করি। মাঝে মধ্যে ভুল অবশ্যই হয়, এখানে আমার মোটামুটি আমি দেখেছি আমার 65 to 70% অ্যাকুরেসি এখনো পর্যন্ত রয়েছে স্টক সিলেকশনের ক্ষেত্রে। কখনো কখনো ভুল স্টক আমি সিলেক্ট করি, এটা বলাটা ভুল এন্ট্রি পয়েন্ট সিলেক্ট করি। স্টক আমি ঠিক সিলেক্ট করি। আমার স্টক সিলেকশনের প্রথম ফান্ডা হচ্ছে যে তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, অল টাইম হাই কিংবা 20 ডেজ ব্রেকআউট অথবা ইনসাইড বার ক্যান্ডেল, এই যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো মেনটেন করি বা ফলো করি, এর সাথে সাথে আমি আরেকটি জিনিসও দেখি যে ইনসাইড বার তৈরি করলো বা অল টাইম হাই রয়েছে, অথচ এর বিজনেসটা ঠিক নয়। এই কোম্পানির যে ম্যানেজমেন্ট রয়েছে, সেই ম্যানেজমেন্টের যে সমস্ত চিন্তা ভাবনা, প্রজেকশন, ভিশন, সেগুলো কিন্তু ঠিক হচ্ছে না, বা এদের ফান্ডামেন্টালি অতটা স্ট্রং নয়, সেলস ভালো নেই, কোয়ার্টারলি রেজাল্ট খারাপ, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি সেই ধরনের স্টককে রিজেক্ট করে থাকি। এই কারণেই অনেক স্টক আমার ফিল্টারের মধ্যে ফিল্টার আউট হওয়ার পরেও সেগুলোকে পুনরায় আমি ম্যানুয়ালি ফিল্টার করি। অর্থাৎ আমার যে মূল বলার উদ্দেশ্য, স্ট্র্যাটেজি অনুযায়ী সঠিক স্টক সিলেক্ট করার সাথে সাথে আরেকটি প্যারামিটার আমরা সেখানে ব্যবহার করব, সেটি হচ্ছে B=B, অর্থাৎ বিজনেস ভালো দেখে তবেই আমরা বাই করব। বোঝাতে পারছি? বিজনেস ভালো দেখে তবেই আমরা বাই করব। এখানে মাদারসান সুমির ক্ষেত্রে কি সবচেয়ে পজিটিভ জিনিস কি বলতো, এই স্টকের যে ফান্ডামেন্টাল অসম্ভব স্ট্রং। কোম্পানি কি তৈরি করে, কোম্পানির ব্যবসাটা কি, কোম্পানির আগামী দিনের ভিশন কি, যদি আমাদের কাছে খুব ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু স্টক সিলেকশন প্রসেস খুব সহজভাবে আমাদের বেরিয়ে আসবে। এবং একটু ধৈর্য ধরে যদি আমরা সেই স্টকের ওপরে বসে থাকি, তাহলে কিন্তু দেখতে পাবো খুব সহজেই আমরা একটি ভালো প্রফিট ক্যাপচার করতে পারছি। যারা আমাকে অনেক ভিডিওতে কমেন্ট করেছিল যে এত বড় বড় প্রফিট কি মাসের মধ্যে, 1 মাসের মধ্যে সম্ভব, বছরে কত রিটার্ন আসা সম্ভব, তোমরা এই ভিডিও দেখে যদি নিজেরা একটু বিশ্লেষণ করো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে যে সম্ভব। শুধুমাত্র সঠিক স্টক সিলেকশন করো এবং সঠিক স্টকের সঠিক এন্ট্রি তৈরি করো। আমি চেষ্টা করি সঠিক স্টক সিলেক্ট করা এবং সঠিক এন্ট্রি নেওয়ার, কিন্তু সবসময় মানুষ সমানভাবে সঠিক হতে পারে না। হাতের যেমন 5টা আঙুল সমান নয়, সেরকমভাবে আমারও অ্যাকুরেসি লেভেল 35% কিন্তু কখনো কখনো ম্যাচ করে না আমার মনে হচ্ছে। সেটা হয়তো অন্য কেউ বিশ্লেষণ করলে বলবে না 35 নয়, 55% ভুল হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত
আমি যতগুলো স্টক সিলেক্ট করেছি, যতগুলো স্টকে এন্ট্রি নিয়েছি, তাতে আমি ভালোভাবে আত্মবিশ্লেষণ করে দেখেছি। প্রত্যেকটা স্টক আমি ম্যানুয়ালি চেক করে দেখেছি খাতা পেন নিয়ে যে আমি সঠিক স্টক নির্ধারণ করেছি, কিন্তু এন্ট্রি পয়েন্ট আমার 35% রং হয়েছে। সে সমস্ত স্টকগুলোতে আমাকে অধিক সময়, বেশি বেশি সময় ধরে বসে থাকতে হয়েছে, এবং এর ফলে কিন্তু আমি পজিটিভ মোমেন্টামে আসার পরেই এন্ট্রি পয়েন্ট যেখানে ছিল, সাপোজ 100-তে আমি এন্ট্রি করেছি, পরবর্তীতে সেই স্টক 105-এ যাওয়ার পরে পুনরায় 80-তে নেমে এসছে, আমি কিন্তু ধৈর্য ধরে বসে আছি। রিভার্স পিরামিডিংও করিনি, অ্যাভারেজিংও করিনি, হাইয়ের ওপরে যখন ক্রস করছে তখনও কিন্তু কোনো এন্ট্রি নিইনি। আমি ওই একই প্রাইসে বসে আছি, এবং অতীতেও ছিলাম, আগামীতেও এখনো বর্তমানে কিছু স্টকে বসে আছি যেগুলো আগামী দিনে আমি বেরিয়ে যেতে পারবো। ট্রেডার্স, প্রথম একটি কথাই তোমাদেরকে আবারও মনে করিয়ে দেব যে আমার বলে দেওয়া স্টক যেমন কোনোভাবে রেকমেন্ডেশনের জন্য নয়, তোমরা নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করবে, এন্ট্রি নেবে, ট্রেড করবে বা ইনভেস্টমেন্ট করবে, সম্পূর্ণ তোমাদের নিজের দায়িত্বে। আর তার সাথে সাথে আমি বারবার রিকোয়েস্ট করব, স্টক সিলেক্ট করো, স্ট্র্যাটেজি ঠিকভাবে আগে তৈরি করো, স্ট্র্যাটেজি অনুযায়ী সঠিক স্টক নির্ধারণ করবে, সেটিকে ভালোভাবে নিজেরা বিশ্লেষণ করবে, টপ ডাউন অ্যাপ্রোচ করে ভালোভাবে দেখে নেবে এর ট্রেন্ড কীরকম রয়েছে, তারপরে সেখানে সঠিক এন্ট্রি লেভেল তৈরি করবে, এন্ট্রি নেবে। প্রথমে ইনিশিয়াল ছোট কোয়ান্টিটি, ছোট ক্যাপিটাল নিয়ে, তারপর আস্তে আস্তে সেখানে যেমন যেমন বাড়বে সেরকমভাবে স্টপ লস যেমন ট্রেল করবে, তার সাথে সাথে কিন্তু কোয়ান্টিটিও বাড়ানোর সম্ভাবনা থাকবে বা বাড়াতে পারবে। ওকে ট্রেডার্স, আজকের মতো এখানে আলোচনা ভিডিও শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।